2023 সালের 7 অক্টোবর এই দিনটি মধ্যপ্রাচ্যের ইতিহাসে নতুন এক অধ্যায় লিখে দেয়। হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলে নিহত হয়েছিল প্রায় 1200 মানুষ। সেদিনই ইসরায়েলে প্রবেশ করে হামাস যোদ্ধারা তুলে নিয়ে যায় প্রায় 250 জন ইসরায়েলি নাগরিক ও বিদেশিকে। এরপর শুরু হয় কূটনৈতিক টানাপোড়েন, বন্দি বিনিময় ও মানবিক চাপের পালা। জাতিসংঘ, কাতার ও মিশরের মধ্যস্থতায় গত 2 বছরে হামাস ধাপে ধাপে মুক্তি দিয়েছে মোট 150 জনের বেশি জিম্মিকে। তাদের মধ্যে 2023 সালের নভেম্বর মাসে 105 জন, 2024 সালের জানুয়ারি, মে ও সেপ্টেম্বর মাসে মুক্তি পেয়েছেন 25 জন ও গত 13 অক্টোবর যুদ্ধবিরতির পর এখন পর্যন্ত 20 জন জীবিত ও 12 জন মৃত বন্দির দেহ হামাস ফেরত দিয়েছে। তবে এখনও 16টি মৃতদেহ হামাসের নিয়ন্ত্রণে রয়েছে বলে ইসরায়েল দাবি করেছে। এর আগে 2021 সালের 15 মে ইসরায়েলি বাহিনী গাজার আল জালা ভবন বোমা মেরে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। সেখানে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস, আল জাজিরার অফিস সহ প্রায় 60টি অ্যাপার্টমেন্ট ছিল এবং গাজায় দখলদার বাহিনীর এই রকম হামলা নতুন নয়। প্রথম বিশ্বযুদ্ধের পর 1918 সালের নভেম্বর থেকে শুরু হওয়া এই আক্রমণ ক্রমেই বেড়েই চলেছে। গত শুক্রবারও তথাকথিত ইয়েলো লাইন অতিক্রম করার কারণে প্রায় 38 জন নিরীহ গাজাবাসীকে আইডিএফ হত্যা করেছে, যদিও এই ইয়েলো লাইনের কোনো চিহ্ন গাজাবাসীর জন্য উন্মুক্ত করা হয়নি। এদিকে ইসরায়েলের বর্বর হামলা থামছেই না। সর্বশেষ তথ্য অনুযায়ী এই পর্যন্ত প্রায় 68,000 নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। ফিলিস্তিনের গাজা উপত্যকা এখন যেন মৃত্যুপরী। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা বন্দীদের ফিরিয়ে আনা অব্যাহত রাখবে এবং কোনো ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে আমরা কোনো ছাড় দেব না। আমাদের নিহত বন্দীদের ফিরিয়ে আনার জন্য যা যা করার প্রয়োজন সবই করব, শেষ মানুষটিকেও। তারা শুধু সংখ্যা পাঠিয়েছে, কিন্তু আমরা তাদের নাম জানি না। আমরা বুঝতেই পারছি না কোনটি কার জন্য। আর সবাই বলছে এটা আমার ছেলে, এটা আমার ছেলে, কিন্তু আমরা জানি না আসলে কে কার সন্তান। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে যে মৃতদেহ শনাক্তকরণ ও হস্তান্তরের ক্ষেত্রে সহায়তা ও যোগ উপযোগী প্রযুক্তি প্রয়োজন এবং তারা দাবি করছে যে তাদের কোনো রাজনৈতিক স্বার্থের জন্য মৃতদেহ ধরে রাখার প্রয়োজন নেই। সব বন্দির মৃতদেহ উদ্ধারে প্রতিশ্রুতিবদ্ধ, তবে সাহায্য প্রয়োজন। যদি হামাস জীবিতদের ছেড়ে দেয় তাহলে মৃতদেরই বা ধরে রাখবে কেন? মৃতদেহ রেখে দেওয়ায় আমাদের কোনো স্বার্থ নেই। এটা পুরোপুরি প্রযুক্তিগত সমস্যা আর সবাই মিলে তা সমাধানের চেষ্টা করছে। তুরস্ক সহ অনেক পর্যবেক্ষক দেশ ও সংবাদ সংস্থা আশঙ্কা প্রকাশ করছেন যে দেহ হস্তান্তর একটি বৃহৎ চ্যালেঞ্জ। ইসরায়েল কি ইচ্ছাকৃতভাবে সরঞ্জামের অভাবকে অজুহাত হিসেবে ব্যবহার করে যুদ্ধবিরতি ভাঙতে পারে? আবার কি যুদ্ধ শুরু করা হবে? আন্তর্জাতিক মহলের এমন আশঙ্কা রয়েছে। কিন্তু গাজার ধ্বংসস্তূপের নিচে এখনও লুকিয়ে আছে বহু দেহ, বহু গল্প আর অনিশ্চিত এক ভবিষ্যৎ। গত 7 অক্টোবর গাজা যুদ্ধের 2 বছর পূর্ণ হয়েছে। নতুন যুদ্ধবিরতির অংশ হিসেবে 13 অক্টোবর 2025 তারিখে হামাস ঘোষণা দেয় যে শেষ 20 জন জীবিত বন্দীকে তারা মুক্তি দিচ্ছে। এই মুক্তির বিপরীতে ইসরায়েল প্রায় 1900 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়। এই বিনিময় ও যুদ্ধবিরতির চুক্তি কার্যকর করতে বড় ভূমিকা পালন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যস্থতায় 20 দফা শান্তি পরিকল্পনা প্রস্তাব পাশ হয়। এদিকে 28টি মৃতদেহ ফেরত দেওয়ার চুক্তি হলেও হামাস ফেরত দিয়েছে মাত্র 12টি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিহত ও বন্দী উদ্ধারের প্রেক্ষাপটে জটিলতার ওপর জোর দিয়েছেন। গভীরভাবে ভাবলে এটি আসলে খুব কঠিন একটি চুক্তি, তাই না? খুবই সংকটময় পরিস্থিতি। আমরা আমাদের বন্দীদের পুরোপুরি ফিরিয়ে পেয়েছি এবং আমরা অনেক ভাগ্যবান। তবে এটি সকলের জন্যই একটি কঠিন পরিস্থিতি। গাজায় ধ্বংসযজ্ঞ বিস্তৃত।
হামাস দাবি করে যে অনেক মৃতদেহ মাটি ও ধ্বংসাবশেষের নিচে পড়েছে এবং সঠিকভাবে শনাক্ত করা যাচ্ছে না, ফলে মৃতদেহ হস্তান্তর প্রক্রিয়া ধীর গতিতে এগোচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সংবাদ সূত্র বলছে, ইসরায়েলের সামরিক অভিযান ও সংঘর্ষে প্রায় 68,000 জন ফিলিস্তিনি মারা গেছেন। এছাড়া সূত্রমতে এখনও ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকা বহু দেহ রয়েছে, যা মৃতের সংখ্যা আরও বাড়িয়ে দিতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে দ্রুত ত্রাণ ও ফরেনসিক সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি স্বচ্ছ ও আন্তর্দেশীয় সমন্বয় ছাড়া বহু পরিবারের জন্য চরম মানসিক ও সামাজিক ক্ষতি এড়ানো কঠিন হবে। ডেস্ক রিপোর্ট, আবর্তন সংবাদ।